আসসালামু আলাইকুম। চারটি মৌল লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানের মধ্যে আমরা আয়নীকরণ শক্তি বলতে জানি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বহিঃস্তর থেকে বা শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা আয়নীকরণ শক্তি বলে থাকি। অর্থাৎ আমরা জানি যে নিউক্লিয়াস তার কক্ষপথের ইলেকট্রন সমূহকে আকর্ষণ করে। এখন সে আকর্ষণটাকে ছিন্ন করে আমাকে ইলেকট্রনটাকে বের করতে যে পরিমাণ এনার্জিটা প্রয়োজন সেটাই কিন্তু আমার আয়নীকরণ শক্তি। তো আমরা দুটো বিষয় জানি, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে একটি নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তার আকার হ্রাস পায়। আকার হ্রাস পায় কেন? যখন গিয়ে সে বাম দিক থেকে ডান দিকে যায় তখন গিয়ে তার প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে ইলেকট্রন সংখ্যাও বাড়ে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও বাড়ে, প্রোটন সংখ্যাও বাড়ে, কিন্তু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না। নতুন কোনো শক্তিস্তর যুক্ত না হওয়ার কারণে নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর উপর অধিক জোরে আকর্ষণ করে। এই আকর্ষণটা হওয়ার কারণেই দেখা যায় যে নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আমার এখানে আকারটা কি হয়? হ্রাস পায়। তো আমি যদি চিন্তা করি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখতে চাই তাহলে সেটা দাঁড়ায় এরকম যে 1s2 2s1। আবার যদি বেরিলিয়ামেরটা দেখি তাহলে দাঁড়ায় যে 1s2 2s2। আবার যদি সোডিয়ামেরটা দাঁড়ায় 1s2 2s2 2p6 3s1। আবার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাচ্ছি 1s2 2s2 2p6 3s2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার লিথিয়াম এবং বেরিলিয়াম হচ্ছে একটি নির্দিষ্ট পর্যায়ের বা একই পর্যায়ের। তো যেহেতু আমি জানি যে একটি নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আকার বিবেচনায় আমরা যদি আকার বিবেচনায় নেই তাহলে লিথিয়ামের আকার বেরিলিয়ামের চাইতে বেশি। তো লিথিয়ামের আকার যদি বেরিলিয়ামের চাইতে বেশি হয়ে থাকে তাহলে আমি যদি আয়নীকরণ শক্তি বিবেচনা করি তাহলে অবশ্যই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি লিথিয়ামের চাইতে বেশি। ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি যে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের বেলাতে তাহলে অবশ্যই ম্যাগনেসিয়ামের আকারটা সোডিয়ামের তুলনায় ছোট। এখন আমরা এটাও জানি একটি নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে নতুন নতুন কক্ষপথ যুক্ত হয়। এই নতুন নতুন কক্ষপথ যুক্ত হওয়ার কারণে আমার কেন্দ্র থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, যার জন্য আকর্ষণ হ্রাস পায়। এই আকর্ষণ হ্রাস পাওয়ার কারণে আমরা খুব সহজেই বহিঃস্তরের ইলেকট্রনটাকে অপসারণ করতে পারি। অর্থাৎ বলা যায় যে একটি নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে একটি নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে গেলে নিউক্লিয়াস তার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায়, যার জন্য আকার বেড়ে যায়, যার জন্য শেষ কক্ষপথের ইলেকট্রনকে বের করতে কম শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তো সেই অনুসারে বলা যাচ্ছে যে লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে যদি আমি আকার চিন্তা করি, লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে যদি আমি আকার বিবেচনা করি তাহলে কিন্তু আমার সোডিয়ামের আকার লিথিয়ামের চাইতে বড়। আবার আমি যদি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে চিন্তা করি তাহলে কিন্তু তারা কিন্তু একই গ্রুপের। তো সেই হিসেবে একটি নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে আমার আকার বৃদ্ধি পায়। সেই হিসেবে আমি বলতে পারতেছি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের আকার অবশ্যই বেরিলিয়ামের চাইতে বড়। এখন আমরা যদি আয়নীকরণ শক্তি বিবেচনা করি, তো আয়নীকরণ শক্তি বিবেচনা করলে আমরা কি এখানে লিখতে পারতেছি যে আয়নীকরণ শক্তি এখন এই যেহেতু আমি সোডিয়াম এবং লিথিয়ামের মধ্যে সোডিয়ামের আকার লিথিয়ামের চাইতে বড়, তো যার জন্য অবশ্যই লিথিয়ামের আয়নীকরণ শক্তি সোডিয়ামের চাইতে বেশি হবে, কারণ লিথিয়ামের আকার ছোট হওয়ার কারণে তার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি। আবার দেখা যাক
তাহলে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে যদি আমি আয়নীকরণ শক্তি বিবেচনা করি তাহলে অবশ্যই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের চাইতে বেশি। এতটুকু আশা করি বুঝছি আমরা। তো এখন দেখা যাক যে 4টা মৌল আছে আমার কাছে। এখন এই 4টা মৌলকে আমি যদি একত্রে করতে চাই তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায় যদি একটু খেয়াল করি তাহলে তখন লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে আকারের বিবেচনায় লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, তাহলেই আমরা 4টাকে একই ক্রমে দাঁড় করাতে পারবো। দেখা যায় যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s1। আবার আমি যদি ম্যাগনেসিয়ামেরটা দেখি আমরা একটু খেয়াল করে দেখতে পাই যে 1s2 2s2 2p6 3s2। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখব যে আমরা জানি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথের অরবিটালগুলো পূর্ণ থাকে সেটি অধিক স্থায়ী হয়, সেটাকে আমরা নিষ্ক্রিয়, যেগুলোর কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে সেটাকে আমরা নিষ্ক্রিয় বলতে পারি। এখন অর্থাৎ মূল কথাটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে মৌলের শেষ কক্ষপথের অরবিটাল যদি পরিপূর্ণ হয় তাহলে সেটি অধিক স্থায়ী হয়, আর অর্ধপূর্ণ থাকলে পরিপূর্ণের চাইতে কম স্থায়ী, আবার যেটা আংশিক সেটি হচ্ছে কি আরো কম স্থায়ী। ব্যাপারটা হচ্ছে এরকম যে পরিপূর্ণ অরবিটাল থাকলে সেটি অধিক স্থায়ী, কাছে অর্ধপূর্ণ অরবিটালের তুলনায় অধিক স্থায়ী। অর্ধপূর্ণ অরবিটাল মানে হাফ পূর্ণ আর কি, ঠিক আছে। আবার যদি অর্ধপূর্ণ অরবিটাল গুলো দেখা যায় আংশিক পূর্ণ অরবিটালের চাইতে অধিক স্থায়ী। অর্থাৎ ব্যাপারটা হলো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে যার শেষ কক্ষপথটা পরিপূর্ণ ফিল আপ সেটি অধিক স্থায়ী হয়। তো এই লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে যদিও দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের শক্তিস্তর 3টা আর লিথিয়ামের শক্তিস্তর 2টা, তবুও ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথের অরবিটাল পূর্ণ হওয়ার কারণে তাদের মধ্যে সেটি স্টেবল বেশি, অর্থাৎ তার স্থায়িত্ব বেশি। স্থায়িত্ব বেশি মানে কি যে তার পরিপূর্ণ অরবিটাল পূর্ণ হওয়ার কারণে তার স্থায়িত্ব বেশি, মানে তার আকর্ষণটা এখানে বেশি হবে, অর্থাৎ তার থেকে ইলেকট্রনটা বের করতে, যেহেতু সে অরবিটালটা পূর্ণ, এখন পূর্ণ অরবিটাল থেকে আমাকে ইলেকট্রনটা বের করতে প্রচুর শক্তির প্রয়োজন। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম থেকে আমার ইলেকট্রনটা বের করতে হলে আমার অধিক শক্তির প্রয়োজন হবে। এখানে দেখা যায় যে লিথিয়ামের আকারটা ম্যাগনেসিয়ামের চাইতে বড় হয়। যদি আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে চাই, যেহেতু আমরা এখানে থিওরিটিক্যালি আলোচনা করছি, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করলে আমরা দেখতে পাই একটা বিষয় খেয়াল করতে হবে, যেটা হচ্ছে যে আমরা অনেকে ধারণা করি যে এখানের মানে মৌলসমূহের কক্ষপথগুলা নির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকটার জন্য যে নিউক্লিয়াস থেকে শুরু করে তার ইলেকট্রনের জন্য যে কক্ষপথগুলা নির্দিষ্ট, যে সোডিয়ামের জন্য বরং আমার এখান থেকে এতটুকু হবে, তারপরটা এখান থেকে এতটুকু হবে। আসলে এই কক্ষপথগুলা কিন্তু কোনো মৌলের জন্য নির্দিষ্ট না। আর একটা জিনিস হচ্ছে এই কক্ষপথগুলা কিন্তু কাল্পনিক, যেমন আমি বলতেছি লিথিয়ামের জন্য তো মাত্র 2টা কক্ষপথ, এখানে 2টা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে। কিন্তু ম্যাগনেসিয়ামের জন্য তো আমার 3টা কক্ষপথ, এ একটা, তাই তো। অনেকে ধারণা করতেছেন 2 8 2, তো অর্থাৎ এই কক্ষপথগুলো মনে হয় বড় বেশি। আসলে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে আসলে এই কক্ষপথগুলো আমরা যে চিন্তা করতেছি এগুলো আসলে পুরোপুরি কাল্পনিক। এখানে ব্যাপারটা দাঁড়ায় কিরকম, যে ব্যাপারটা আমরা একটু অন্যভাবে একটু খেয়াল করি। জি, এরকম যে খেয়াল করা যাচ্ছে যে আমরা তো এরকমও চিন্তা করতে পারতেছি যে লিথিয়ামের আসলে ব্যাপারটা তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব হচ্ছে 182 পিকোমিটার, আর ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব হচ্ছে 173 পিকোমিটার। তো এটা হওয়ার কারণটা কি, যে এর আকারটা ছোট এর আকারটা বড় হওয়ার কারণটা হচ্ছে যে লিথিয়ামের ক্ষেত্রে যে থাকতেছে 3টা প্রোটন 3টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, 3টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। আর যেখানে তার এই শেষ কক্ষপথের ইলেকট্রনটা
একটা বা অপূর্ণ, স্থায়ী না, এবং যার জন্য দেখা যায় তিনটা প্রোটন তিনটা ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করে তার চাইতে এখানে 12টা প্রোটন 12টা ইলেকট্রনের আকর্ষণটা বেশি, অর্থাৎ 12টা প্রোটনযুক্ত নিউক্লিয়াসটা তিনটা প্রোটনযুক্ত নিউক্লিয়াসের সাথে অধিক শক্তিশালী হয়। অধিক শক্তিশালী হওয়ার কারণে এই ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসগুলো শেষ কক্ষপথে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন শেষ কক্ষপথে দুটো ইলেকট্রনকে অধিক জোরে আকর্ষণ করে। আকর্ষণ হওয়ার কারণে এর কক্ষপথটা ছোট হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে কক্ষপথগুলো, এই যে এখানে যে কক্ষপথগুলো আছে এগুলো নির্দিষ্ট না, এগুলো পুরোপুরি কাল্পনিক। লিথিয়ামের আকার হচ্ছে 182 পিকোমিটার এবং ম্যাগনেসিয়ামের আকার হচ্ছে 173 পিকোমিটার। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়ামের অরবিটাল পূর্ণ হওয়ার কারণে তার আকারটা ছোট, বা নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথে অরবিটালগুলো একটি সুস্থিত অবস্থা থাকে, সেই সুস্থিত অবস্থা থাকার কারণে তার আকারটা হ্রাস পায়। অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোর প্রতি অধিক জোরে আকর্ষণ থাকে এবং স্থায়িত্ব বজায় থাকে। কিন্তু লিথিয়ামের বেলায় তার মুক্ত একটি ইলেকট্রন সেটি উত্তেজিত অবস্থায় খুব সহজে আমরা এলিমিনেট করতে পারি, যার জন্য দেখা যায় যে নিউক্লিয়াস কর্তৃক তার শেষ কক্ষপথের অরবিটালটার আকর্ষণ কম থাকে, যার জন্য আকারটা বড় হয়। তো অতএব এখানে দেখা যায় শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ যদি কম হয় তাহলে অবশ্যই গিয়ে সে একটু দূরত্ব বিবেচনায় কি করতে পারে, বিচরণ করতে পারে। সেই হিসেবে বলা যায় যে ম্যাগনেসিয়ামের তুলনায় আমার লিথিয়ামের আকারটা বড়। আকার বিবেচনায় লিথিয়ামের আকার ম্যাগনেসিয়ামের তুলনায় বড়। তো এখন আমি যদি এই চারটাকে যদি গুছিয়ে লিখি তাহলে আমি আকার বিবেচনায় লিখতে পারি, বা আকারের ক্রম লিখতে পারতেছি যে সোডিয়ামের আকার লিথিয়ামের চাইতে বড়, আবার লিথিয়ামেরটা ম্যাগনেসিয়ামের চাইতে বড়, ম্যাগনেসিয়ামেরটা বেরিলিয়ামের তুলনায় বড়। সুতরাং আমরা যদি আকারের ক্রম পেয়ে গেছি, আমি একটু মানগুলো যদি লিখি, যেমন সোডিয়ামের আকার হচ্ছে 227 পিকোমিটার, লিথিয়ামের হচ্ছে 182 পিকোমিটার, ম্যাগনেসিয়ামের হচ্ছে 173 পিকোমিটার, আর বেরিলিয়ামের হচ্ছে 112 পিকোমিটার। তো এখন আমি খুব সহজেই আশা করি আয়নীকরণ শক্তি লিখতে পারতেছি, যে আয়নীকরণ শক্তির ক্রম হবে যে বেরিলিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম। আসসালামু আলাইকুম।